এখন এই রিটার্নিং অফিসারকে বাঁচানোর জন্য, এই চোরকে বাঁচানোর জন্য, এই শয়তানকে বাঁচানোর জন্য আমরা আরেকটা কল্পিত শয়তান তৈরি করছি। সেই কল্পিত শয়তানের নাম রয়ের এজেন্ট, সেই কল্পিত শয়তানের নাম হচ্ছে ডিপ স্টেট। সরকারের প্রতিনিধি হচ্ছে ডিসি। তো এই ডিসি হচ্ছে আসলে মূলত ডিপ স্টেট। সে যা বলতেছে তাই হচ্ছে, তাই করতে পারতেছে। এস আলম গ্রুপ যারা বাংলাদেশ থেকে 2 লক্ষ কোটি টাকা পাচার করেছে, তো তারা যদি বলে যে আমাদের অর্ধেকটা আপনাদেরকে দিয়ে দিব, আমাদের দুর্নীতি আর ধরেন না, আমাদেরকে খুব বেশি চাপাচাপি করেন না। এবং আমরা দেখলাম যে এস আলমের ব্যবসা ফাংশন গুলো অলরেডি সালাউদ্দিন আহমেদ সামলাচ্ছেন, তার গাড়ি ব্যবহার করছেন, তার অফিসে বসছেন। তো এই যে 2 লাখ কোটি টাকা পাচার করা হয়ে গেছে, তার কিছু টাকার ভাগ যদি সালাউদ্দিন আহমেদ পায়, বিএনপি পায়, এই টাকাগুলো দিয়ে তার একটা মেকানিজম তৈরি করে। সেই মেকানিজমটা কি? যে ডিসি গুলোকে কিনতে হবে, মানে ওই যে রিটার্নিং অফিসার, ওই যে ডিপ স্টেট, এর মধ্যে বাইরের কোন শত্রু আমার টানারই দরকার নেই। আপনার শত্রু আপনার ঘরে। জি 2700 after the postal ballot, জি সব মিলে 2700, জি জি মার্জিন whatever it is, জি জামাতে হারাইছি, জি গোলাপ পড়া হারাইছি, জি সব আপনার ব্লেসিং, অল ইউর ব্লেসিং। আমি ছেলে করে পাচ্ছি, জি জি থ্যাংক ইউ। বাঘ মারছে চাচা, বাঘ মারে দিছে। হাদি হত্যার সঙ্গে সঙ্গে আপনাকে জুলকারনাইন সাহেবরা পাঠাই দিয়েছে হত্যাকারীকে ভারতে, অথচ হত্যাকারী বসে আছে শাহজাহানপুরে। কই আপনি শাহজাহানপুরে তো একটা রেড দিতে পারেন নাই? শাহজাহানপুরের ওই লোক যে হত্যাকারী নয়, এরকম কোন ওহি আসছে আপনার কাছে? এত মানুষের ধারণা, হাদি আগেও বলে গেছে তাকে হত্যার নীল নকশা আঁকছে মির্জা আব্বাস। তো সেই কথার আলোকে তো তাকে একদিন জিজ্ঞাসাবাদ করতে পারেন নাই, করেন নাই। তার মানে কি? আপনার আগেই তাকে ইন্ডিয়া পাঠাই দিচ্ছেন। ওই যে একটা শত্রু পাইছেন, কল্পিত ভূত ডিপ স্টেট, মানে এদের আমেরিকা, মানে শত্রু সব বাইরে। এই যে এখন প্রত্যেকটা জায়গায় আপনাদের উপর হামলা হচ্ছে, মানুষের উপর হামলা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এটা কি রয়ের এজেন্টরা করে যাচ্ছে? একটা ধরে দেখেন তো রয়ের এজেন্ট কিনা এই ধর্ষণ গুলো করতেছে। বাড়ি পোড়াই দিছে কি রয়ের এজেন্টরা পোড়াই দিছে? ডিপ স্টেট পোড়াই দিছে? আপনার প্রতিবেশী পোড়াইছে, আপনার দলের লোক, আপনার দলের বাইরের লোক, দলের ভিতরকার লোক, তারাই তো পড়াইছে। দেখেন না আপনি যে বিএনপির এই যে 2 বছরে 5 আগস্টের পর যত লোক মারা গেছে, কারা কে মারছে? ডিপ স্টেট মারছে, ইন্ডিয়া মারছে। কথায় কথায় রয়ের এজেন্ট, কথায় কথায় ডিপ স্টেট, এগুলো কেন বলেন? এগুলো বলেন আপনার শত্রুকে আপনি সেভ করেন, আড়াল করেন, এবং শত্রু গোষ্ঠীরাই আবার আপনার মনের মধ্যে ডিপ স্টেট ভীতি, ভীতি ঢুকায় দিয়া সে নিজের আড়াল করে ফেলে, একটা ক্যামোফ্লেজ তৈরি করে ফেলে যে না আমি না, এটা অমুক করছে, অমুক করছে। মানুষ ভাবে যে ঠিক আছে ডিপ স্টেট করলে আমার আর কি করার আছে। আর ডিপ স্টেট কিনা যে তোর সাথে করছে, একটা ডিসি কে আঘাত করে দেখেন, যে রিটার্নিং অফিসার এই ভোটের কারচুপিটা করেছে তারা ধরে নামান। এরকম শক্তি নাই আপনাদের? যাদের আছে তারা নিয়ে আসেন, ওর গলা চিপে ধরেন, দেখেন ডিপ স্টেট বের হয়ে গেছে। হয় মুখ দিয়ে বের হবে, নাহলে পেছন দরজাতে বের হয়ে যাবে ডিপ স্টেট। ওইসব ডিপ স্টেটের কল্পনা আপনাদের মাথার ভেতর থেকে দূর করেন। আসলে আপনার শত্রু ওই যে রিটার্নিং কর্মকর্তা, আপনার শত্রু ওই থানার ওসি যে এখন কোন ধরনের অপরাধীকে গ্রেপ্তার করছে না। আজকে থানাও ঘেরাও করেন, আজকে ওই ওসির বাসভবন ঘেরাও করেন, ওই ওসির গাড়ি আটকান, দেখবেন ডিপ স্টেট কোথা দিয়ে পালায় গেছে। আপনি কি মনে করেন আপনি বাংলাদেশের জনগণ না? জনগণ হলে আপনি বাংলাদেশের মালিক না? আপনি ওই ওসিকে কেন ভয় পান? কারণ ওই ওসিকে বলা হয় তিনি ডিপ স্টেটের লোক, তার সাথে রাজনৈতিক কিচ্ছু নাই। ওই রাজনৈতিক নেতাই এসে বলবো আমি চিনি না। আপনি আজকে গাড়ি আটকান, ওরে ধরেন রাস্তায়, যে বেটা আমার ন্যায্য অধিকার দিয়ে যা, আমার বাড়িতে হামলা হয়েছে, তোর বাড়িতে হয় নাই কেন? আমার বাড়িতে হামলা হয়েছে, তুই আসিস নাই কেন? যে ধরেন 50 জন লোক নিয়ে ধরেন, দেখেন থানার ওসি পরের দিন থেকে সোজা। কিন্তু না, আপনারা কল্পনা করবেন এটা একটা ভৌতিক ব্যাপার, ডিপ স্টেটের ব্যাপার, রয়ের ব্যাপার, আমরা পারবো না, এদের সাথে অমুক আছে তমুক আছে, কিচ্ছু নাই। যেই বিএনপি কে একেবারে এখন হঠাৎ করে এত শক্তিশালী করে আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে, সেই বিএনপি 2 দিন আগে একটা বালির ট্রাক সরাতে পারেনি। তারে ভাবতেছেন কি জানি একটা হয়ে গেছে। আপনার মনের এই ভয়টাকে দূর করেন, আর না আপনি বাঁচতে পারবেন না। আপনার এই ভয়ের রাজত্ব যতদিন থাকবে, আপনার হৃদয়ে যতদিন ভয় থাকবে, এই ভয়ের রাজত্বে আপনি ততদিন
এই কৃতদাস হয়ে থাকবেন, দাসত্ব করবেন। আবার কোনো একদিন জেনজিদের মতো, এই গণ অভ্যুত্থানকারী ছাত্রদের মতো কেউ একটা এসে আপনার ভেতর থেকে ভয় দূর করবে, তখন আপনি জেগে উঠে আবার আপনি আপনার ভয়ের বিরুদ্ধেই লড়াই করবেন। এই লড়াইটা কিন্তু হাসিনার বিরুদ্ধে করতে হয় নাই। হাসিনা আগেও যা ছিল পরেও তা ছিল, পরে তার ক্ষমতা বাড়ছে, কিন্তু আপনার শুধু ভয়টা দূর হয়েছে। যদি আপনার ভেতর থেকে ভয় দূর করতে পারেন, আপনাকে কেউ কৃতদাস বানাইতে পারবে না। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে শাসন করা হয় ভয় দিয়ে। আপনার সামনে একটা অকারেন্স ঘটানো হয়, পাথর মেরে একটা লোককে মারা হয়েছে, আমরা সবাই মিলে সে ভিডিও ভাইরাল করছি, করে দেখালাম কি খবরদার চাঁদা না দিলে কিন্তু এইভাবে মরবা। ওর পরে কি ঘটনা কমছে? আরো বাড়ছে। ওটা তো ওদের মার্কেটিং। বিভিন্ন সিনেমায় দেখবেন চাঁদাবাজরা কি করে, চাঁদাবাজরা নিজেরাও ভয় পায়, কিন্তু ভান করে কি তারা ভয় পায় না। এই বিএনপি এতদিন কি, যেই চাঁদাবাজরা, বিএনপি চাঁদাবাজরা এতদিনকে আওয়ামী লীগের ভয়ে পেছন দরজাতে পালাইছে না, নৌকার মধ্যে গিয়ে থাকছে রাতের বেলা, রিক্সার চালক সাইজা থাকছে, ধান খেতে ঘুমাইছে। আজকে হঠাৎ করে বাঘ হয়ে গেছে কেন? আপনি ভয় পেতেছেন, আপনি তারা দেখলে ভয় পেতেছেন, ভাই ভাই করতেছেন। বন্ধ করেন, ভয় করা বন্ধ করেন, চাঁদা দেওয়া বন্ধ করেন, একটা দুটো থাপ্পড় খাবেন, দেখবেন ওইগুলো ওরা মার্কেটিং করবে, সাংবাদিকদের দিয়ে মার্কেটিং করবে। ওই ঘটনা, একটা দুইটা ঘটনা দিয়ে সারা দেশের মানুষের মধ্যে ভয় ভীতি তৈরি করবে। করার পর মানুষ চিন্তা করবে, না রে ভাই, জীবন দেওয়ার দরকার নেই, টাকা দিয়ে দিই। কতদিন দেবেন আপনি টাকা? আপনি দেবেন, আপনার আরেক ভাই সে দিবে? তাহলে সবাই মিলে প্রতিরোধ করেন, চাঁদাবাজদের প্রতিরোধ করেন, কোনোভাবে অন্যায় মেনে নিব না এই শপথ করেন। আর এসব ডিপ স্টেট, র, হ্যান ত্যান এত কিছু আপনাদের ভাবার দরকার নেই। করবে সলিমুদ্দি কলিমুদ্দি, আপনি গালি দিবেন তারেক রহমানকে, কোনো দরকার নাই তো। তারেক রহমান তাকে বলে নাই তো এই কাজ করতে। আপনি তাকেই ধরেন, সে বিএনপি করে না জামাত করে না জাতীয় পার্টি করে, কিচ্ছু দেখার দরকার নেই আপনার। সে অন্যায় করছে, বাস, তার আর কোনো পরিচয়ের দরকার নেই। পিটান, ওখানে পিটান, তারা আটকান। সে আপনাকে বাধা দিচ্ছে আপনার কাজে, আপনি তারা আটকান, কয়েকজন মিলে আটকান, সংঘবদ্ধভাবে আটকান। তোদের যদি মনে করেন সংঘবদ্ধভাবে পাচ্ছেন না, আইনের সাহায্য নেবেন। আইন যদি আপনাকে সাহায্য না করে, তাহলে আপনার কাছে আপনাকেই করতে হবে, আপনার জীবনের নিরাপত্তা আপনাকেই দিতে হবে। এই যে 231 জন মানুষ মারা গেছে, 31টা মামলাও হয়নি, 10 জন মানুষ গ্রেপ্তারও হয়নি। মনে করেন না যে আইন আপনাকে সেফটি দিবে, বরং ওই খুনিরাই দেখবেন যে এখন বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। আগের খুনিরাও বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে, এখনকার খুনিরাও বীর দর্পে ঘুরে বেড়াবে, কারণ আপনি ভয় পান, আপনি আপোষ করেন, আপনি ভাবেন যে ঠিক আছে কোন রকম বেঁচে পড়তে যাই, একদিনও বেশি বাঁচবেন না। হাদির মতো, হাদি বলেছিল শিয়ালের মতো 500 বছর পেয়েছে, লাভ কি? বাঁচে নাই। আপনার কি মনে করেন যে হাদি যদি চুপ থাকতো সে 500 বছর বাঁচতো? তার হায়াত যতদিন ছিল ততদিনই। আরে আমি এটা না করলে মনে হয় বেঁচে থাকতাম। এই যে শিরকি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করাটাই শিরক। সে আপনি যাকেই ভয় করেন, কাউকে ভয় করার দরকার নেই, এই শিরকের মধ্যে যাওয়ার দরকার নেই। ওইসব ডিপ স্টেট, হ্যান ত্যান ইত্যাদি এসব মাথা থেকে ছেড়ে ফেলেন। যে জিনিসটা মানুষ দেখে না, সেই জিনিসটা দিয়ে মানুষকে ভয় দেখানো যায় বেশি। মানুষ অজানা আশঙ্কায় বেশি ভয় পায়, আর যাকে দেখতে পায় তাকে মানুষ প্রতিহত করা শিখে যায়, তাকে মোকাবেলা করা শিখে যায়। তো এইবার যে ডিপ স্টেট আমাদেরকে দেখানো হচ্ছে, জামাত হেরেছে কি ডিপ স্টেটের কাছে? কাদের কাছে হেরেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি। জামাতের এক জায়গায় ভোট পেয়েছে, যেখানে জামাত হেরেছে মাত্র 929 ভোটে বা 900 সামথিং ভোটে। তো সেখানে দেখা যাচ্ছে যে ভোটের সংখ্যা ধানের শীষকে দেওয়া হয়েছে 1971 ভোট। আসলে ফিগারটা ছিল 971, করা হয়েছে 1971। অর্থাৎ এখানে যখন 1000 যোগ করে দেওয়া হয়েছে, তখনই সে 900 সামথিং ভোটে জিতে গেছে। এখন এই যে 1000 ভোট যোগ করলো, এই যোগ করতে গিয়ে দেখা গেছে ওই আসনে মোট ভোটার ছিল 2500, কিন্তু হয়ে গেছে 3200। এখন যদি আপনি এটা দেখান, রিটার্নিং কর্মকর্তাকে যদি দেখান, তাহলে সে এই ফয়সালা করতে করতে 5 বছর লাগাবে। আপনার এই ফয়সালা দূরে থাকে, আপনার এটা আমলেই নিবে না। এক আসনে দেখা গেছে পোলিং এজেন্টের কোনো স্বাক্ষর নাই, কোনো স্বাক্ষর ছাড়াই কাগজ জমা দিয়ে দিচ্ছে রিটার্নিং অফিসার, ফলাফল ঘোষণা করে দিছে পোলিং এজেন্ট। আবার আরেক জায়গায় দেখা গেছে পোলিং এজেন্ট হিসেবে যারা স্বাক্ষর করছে তারা কেউই ও দাঁড়িপাল্লার এজেন্ট নয়। অর্থাৎ ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে, ঢাকা 6 আসনে হয়েছে, এটা সংখ্যা বসিয়ে রেজাল্ট দিয়ে দিচ্ছে। এই কাজটা করছে রিটার্নিং অফিসার। তাহলে এই রিটার্নিং অফিসার কি
সেই তথাকথিত ডিপ স্টেট। এখন এই রিটার্নিং অফিসারকে বাঁচানোর জন্য, এই চোরকে বাঁচানোর জন্য, এই শয়তানকে বাঁচানোর জন্য আমরা আরেকটা কল্পিত শয়তান তৈরি করছি। সেই কল্পিত শয়তানের নাম রয়্যাল এজেন্ট, সেই কল্পিত শয়তানের নাম হচ্ছে ডিপ স্টেট। কারণ এই রিটার্নিং অফিসারকে কিছু করার ক্ষমতা আমাদের নাই, বা এই রিটার্নিং অফিসার আমাদের ভাই ব্রাদার, এটা বাঁচাইতে হবে আমাদের। এর অপরাধটা ডিপ স্টেটের ঘাড়ে চাপাইতে হবে। মূলত এই বদমাশটাই হচ্ছে ডিপ স্টেট। একটা রাষ্ট্রের প্রত্যেকটা জেলায় কিন্তু রাষ্ট্র আছে। রাষ্ট্র মানে সরকার, মানে ওই যে সে একজন সরকার যে বসে থাকে, কেন্দ্রীয় সরকার, সে ঠিক আছে, কিন্তু ডিসি কিন্তু সরকারের একটা পার্ট। একটা জেলায় যিনি সরকার, তিনি কিন্তু এই ডিসি। তো এই ডিসির সমস্ত পাওয়ার আছে। সরকারটাকে এমন ভাবে পাওয়ারফুল করেছে যে আসলে সে একটা স্টেট। যারা বিসিএস এর জন্য ট্রাই করেন বা প্রশাসনিক ক্যাডারে যারা বিসিএস কর্মকর্তা আছে, তারা খুব ভালো করে জানেন যে রাষ্ট্রের এই হচ্ছে ডিসি, সরকারের প্রতিনিধি হচ্ছে ডিসি। তো এই ডিসি হচ্ছে আসলে মূলত ডিপ স্টেট। সে যা বলতেছে তাই হচ্ছে, তাই করতে পারতেছে, সবকিছু ঠিকঠাক। ফলাফলের ঘোষণায় সে যা সিদ্ধান্ত দিবে তাহাই মানিয়া লইতে হইবে। ঠিক একই আইন রাষ্ট্রের প্রধানের জন্য। রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী যাহা বলিবে তাহাই আইন, তাহাই চলিবে। জনস্বার্থে তিনি যে কোনো সময় যে কোনো নির্দেশ দিতে পারেন, এবং ডিসি ঠিক সে রাষ্ট্রের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি। তাহলে আমরা জানলাম কি, ডিপ স্টেট মূলত ওই সেই রিটার্নিং কর্মকর্তা, ওই সেই ডিসি। এখন ওই ডিসি প্রিজাইডিং অফিসারদেরকে যেভাবে নির্দেশনা দেয় তারা সেভাবে করে, অথবা এই প্রিজাইডিং অফিসাররা হয় ডিসির অনুগত হন, অথবা তারা নিজেরা টাকার অনুগত হন। কোন একটা দলের কাছ থেকে টাকা খান, টাকা নিয়ে সেই দলের মতো করে যা সিদ্ধান্ত নেওয়ার তারা